ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, আজকে এই ভিডিওতে অঙ্কের একটি প্র্যাকটিস সেট সলভ করব। তোমরা যারা নতুন তাদেরকে জানিয়ে দিই, আমাদের এই চ্যানেলে এখন প্রতিদিন অঙ্কের একটি প্র্যাকটিস সেট সলভ করা হয়। তো প্রতিদিন তোমরা চ্যানেলটা ফলো করতে পারো। আশা করি যে পরীক্ষার জন্য প্রিপারেশন হোক, প্রত্যেক পরীক্ষার জন্য তোমার প্রিপারেশনে যথেষ্ট হেল্পফুল হবে। ওকে, আসো। এক ব্যক্তি তার আয়ের 5/2 ব্যাংকে জমা রাখে, বাকি আয়ের 4/5 সংসার খরচ করে, বাকি এত টাকা জীবন বীমায় খরচ হলে তার মোট আয় কত? সিম্পল ভগ্নাংশের অঙ্ক, কিন্তু একটু টুইস্ট আছে। 5/2 কোথায় রাখে ফ্রেন্ডস? ব্যাংকে। 5/2 ব্যাংকে থাকলে বাকি থাকে কত ভাগ? 5/3 ভাগ। 5/2 যদি ব্যাংকে রাখে, বাকি থাকে 5/3 ভাগ। কেন স্যার? 2 ভাগ তো ব্যাংকে রাখা হলে তাহলে বাকি থাকবে কত ভাগ ফ্রেন্ডস? 5/3 ভাগ। 5/2 যদি ব্যাংকে রাখে, বাকি থাকবে 5/3 ভাগ। এর মানে ইন্টু, হ্যাঁ, কত ভাগ? 4/5 অংশ সংসার করেছে। তাহলে বাকি থাকে 5/2 ভাগ। 5/2 ব্যাংকে জমা রাখে, তাহলে বাকি থাকে 5/3 ভাগ। এর মানে ইন্টু কত অংশ? 4/5। বাকি আয়ের এর মানে ইন্টু 4/5। তাহলে গুণ করো ফ্রেন্ডস, উপরে কত হবে? 3×4 = 12, আর নিচে কত হবে ফ্রেন্ডস? 5×5 = 25। তাহলে বাকি আয় 5/3 ভাগ, এর মানে ইন্টু 4/5। গুণ করে উপরে 3×4 = 12, নিচে 5×5 = 25। রাইট? বাকি আয়ের 12/25 হচ্ছে, বাকি আয়ের 4/5 ভাগায় 12/25, এটা সংসার করছে। এটা 25 আছে, এটারও 25 বানাই দাও। হরগুলা সমান করো ফ্রেন্ডস। নিচে 5 গুণ হলে উপরেও 5 গুণ। তাহলে উপরে 5×2 = 10, আর নিচে 5×5 = 25। রাইট? এইটা 25 ফ্রেন্ডস, এটাও 25। নিচে 5 গুণ তো উপরেও 5 গুণ। 5×2 = 10, নিচে 5×5 = 25। তাহলে দেখো 10 ভাগ ব্যাংকে রাখে, এত ভাগ সংসার খরচ করে, টোটাল খরচ কত? 10 আর 12 22 ভাগ। তাহলে ব্যাংকে রাখে এত, সংসার খরচ এত, এত ভাগ তো খরচই হয়ে গেল। বাকি থাকে কত? 25 থেকে 22 বাদ দাও, বাকি 3 ভাগ জীবন বীমায় রাখে। রাইট? তাহলে 22 ভাগ খরচ হয়, বাকি থাকে 3 ভাগ জীবন বীমায় রাখে। আর প্রশ্নে দেখো কত জীবন বীমায় কত রাখে? 2070 টাকা। এইটাও তাহলে 3 ভাগ জীবন বীমায় রাখে, আর প্রশ্নে বলছে 2070 টাকা জীবন বীমায় রাখে ফ্রেন্ডস। হ্যাঁ, দুইটাই সেম জিনিস। জীবন বীমা রাখে 3 ভাগ, 3 এর ভ্যালু যদি 2070 হয়, কত গুণ? 3 × 6 = 18, থাকবে 2 × 27, 3 × 9 = 27, আর একটা 690 গুণ। তাহলে জীবন বীমা রাখে 3 ভাগ, 3 এর ভ্যালু 2070 হলে, তাহলে টোটাল আয় হচ্ছে 25 ভাগ, 25 এর ভ্যালু কত? এটা হচ্ছে 690 গুণ। তাহলে 0 0, 9 25 225 এর 5 থাকবে 22, 6 25 150, আর 22 172। ওকে, তাহলে দেখো জীবন বীমা রাখে 3 ভাগ, 3 এর ভ্যালু 2070 হলে টোটাল ইনকাম 25 ভাগ, 25 এর ভ্যালু 690, তার মানে 17,250 টাকা। রাইট? ক্লিয়ার? 4 অঙ্কের ক্ষুদ্রতম কোন সংখ্যাকে 3, 4, 5 এবং 6 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 2 ভাগ শেষ থাকবে? রাইট? তাহলে দেখো 3, 4, 5, 6 সংখ্যাগুলোর পরে দ্বারা বা দিয়ে থাকলে ফ্রেন্ডস আমরা কি বার করি বলো দেখি? লসাগু। 3, 4, 5, 6 এদের লসাগু কত হবে বলো দেখি? 3 আর 4 এর লসাগু কত? 12, 5 12 60। হ্যাঁ, এদের লসাগু 60। ওকে, দেখো 60 কে দেখো বড়টা নামতে বলেও আসতে পারো। 3 4 12, 5 12 60, 60 কে 6 দিয়েও ভাগ করা যায়। রাইট? চলো, এদের লসাগু 60। 60 দিয়ে কি করব? 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে 1 3টা শূন্য। 60 দিয়ে 4 অঙ্কের ক্ষুদ্রতম বৃহত্তম যাই বলুক সেটাকে ভাগ করবে। 60 ওকে 60, তাহলে থাকবে 0 40, একটা শূন্য, 6 বার দেও 360। ওকে, তাহলে কত হয়? মাইনাস করলে 40। তাহলে 40 বিয়োগ করলে বিভাজ্য হবে, কিন্তু ক্ষুদ্রতম বলে বিয়োগ করা যায় না। বিয়োগ করলে এটা 3 অঙ্কের হয়ে যাবে। তাহলে 60 থেকে 40, ভাজক আর ভাগশেষের ডিফারেন্স। 60 দিয়ে ভাগ করছো, ভাগশেষ 40, এই দুইটার ডিফারেন্স কত? 20 না? তার মানে 20 যোগ করতে হবে। 40 বিয়োগ করলে বিভাজ্য হবে, বিয়োগ করলে 3 অঙ্কের হবে। এটা তাহলে বিয়োগ করা যাবে না ফ্রেন্ডস, যোগ করতে হবে। কত যোগ করবো? এই দুইটার ডিফারেন্স 20 হয় না? 20 যোগ করতে হবে। তাহলে 20 যোগ করলে কত হয়? 1020। আর বলছে 2 ভাগশেষ থাকবে, তে দুইটাও অ্যাড করে নাও, তার মানে 1022। ওকে, তাহলে লসাগুলা খুব তাড়াতাড়ি করতে হবে। ভাগ করলাম, তাহলে 20 যোগ করতে হবে। 20 যোগ করলে 1020। এবার প্রতি ক্ষেত্রে 2 ভাগশেষ থাকবে, তাহলে 2 যোগ করে দাও, তার মানে ফ্রেন্ডস অ্যান্সার কত? 1022। ক্লিয়ার? একটি বিদ্যালয়ে ছাত্রদের 15, 18, 24 এত সারিতে সমানভাবে বসানো হয়, তাদের পূর্ণ বর্গাকারেও বসানো হয়, তাহলে বিদ্যালয়ের ছাত্র সংখ্যা কত? তাহলে পূর্ণ বর্গাকারে যেহেতু বলছে না, তাহলে মন দিয়ে শোনো ফ্রেন্ডস, এটা প্রসেস অনুযায়ী যদি করো, প্রথমে লসাগু করবে এলসিএম, তারপরে সেই লসাগুকে পূর্ণ বর্গাকারে সাজাইতে হবে। এটা হচ্ছে প্রসেস। আমরা দেখো এটা অপশন দিয়ে, এটা ডব্লিউবিসিএস এ 2000 কত 15 তে মনে হয় সম্ভবত আসছিল।
তো দেখো আমরা এটা অপশন দিয়ে ডিল করব। তাহলে প্রথমে লসাগু পরে এটারে পূর্ণবর্গ করে সাজাইতে হবে, এটা হচ্ছে প্রসেস। আমরা এইভাবে করব না, আমরা অপশন দিয়ে করি। হ্যাঁ, কেন দেখো 15 কে ভাঙালে 3 পাওয়া যায়, 3 5 15। তাহলে আনসার এমন একটা হবে যেটা 3 দ্বারা বিভাজ্য। এটা 3 দ্বারা বিভাজ্য না, এটা 3 দ্বারা বিভাজ্য, এটা 3 দ্বারা বিভাজ্য না, এটা 3 দ্বারা বিভাজ্য, এই দুইটা 3 দ্বারা বিভাজ্য। এবার বলছে সংখ্যাটা পূর্ণবর্গ হবে, কিন্তু 3000 কিন্তু ফ্রেন্ডস একটা পূর্ণবর্গ সংখ্যা না, এটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা হয় না, 3000 এর বর্গমূল হয় না ফ্রেন্ডস, রাইট? এটা পূর্ণবর্গ না, এটা ইসে করলে কিন্তু মিলবে না ফ্রেন্ডস। হ্যাঁ, 5 5 25 এমনি ইসেও করতে পারো, পূর্ণবর্গ না, তার মানে এটা অ্যান্সার কত 3400। 3 দ্বারা বিভাজ্য দুইটা অ্যান্সার হয়, একটা 3400 আর একটা হচ্ছে কত 3000। 3000 পূর্ণবর্গই সংখ্যা না, বুঝো না? যেমন দুইটা শূন্য থেকে একটা শূন্য আসবে, 30 এর বর্গমূল হয় হয় না, তাহলে এটা পূর্ণবর্গ না, অ্যান্সার 3400। সিম্পল, অপশন দিয়ে ডিল করো। 10টি চেয়ারের মূল্য 4টি টেবিলের দামের সমান। তাহলে কি বলছে দেখো, 10টা চেয়ার 4টা টেবিলের দামের সমান, তাহলে 15টি চেয়ার ও 2টি টেবিলের মোট মূল্য এত টাকা, 12টি চেয়ার আর 3টি টেবিলের মোট দাম কত? তাহলে 10টা চেয়ার, দেখো এটা আস্তে আস্তে চেয়ার তো সি ধরলাম, 10টা চেয়ারের দাম এত, টেবিল একটা টেবিলের দাম এত হলে 4টা টেবিলের দাম 4 ইন্টু এত। তাহলে 10টা চেয়ারের দাম 10 গুণন এত, 4টা টেবিলের দাম 4 গুণন এত, দুইটা সমান বলছে, সমান করলাম 5 আর এখানে 2 দুগুণে 4। রেশিও যদি করো C/T, ডান দিকেরটা আগে 2 2 পরে ইস্টু বাঁ দিকেরটা। তাহলে চেয়ারের দাম 2 ভাগ ফ্রেন্ডস, টেবিলের দাম কত ভাগ? 5 ভাগ। আগে ডান দিকেরটা, চেয়ার আর টেবিলের রেশিও আগে ডান দিকেরটা ইস্টু পরে। ওকে, এবার এখানে চেয়ারের দাম 2 ভাগ, টেবিলের দাম 5 ভাগ। এবার 15টা চেয়ার বলছি, একটা চেয়ারের দাম 2 ভাগ হলে 15টা চেয়ারের দাম 15 দুগুণে 30। একটা টেবিলের দাম 5 ভাগ হলে দুইটা টেবিলের দাম 5 দুগুণে 10। একটা চেয়ারের দাম 2 ভাগ, 15টা চেয়ার 15 দুগুণে 30। একটা টেবিল 5 ভাগ, দুইটা টেবিল 5 দুগুণে 10। তাহলে 30 আর 10 যোগ করো কত হয়? 40 ভাগ। 40 এর ভ্যালু কত ফ্রেন্ডস? 4000। কত গুণ? 40 কে 40 আর দুইটা শূন্য 100 গুণ। বুঝলেন? 15টা চেয়ার 30 আর দুইটা টেবিল 5 দুগুণে 10, 30 আর 10 এ 40, 40 এর ভ্যালু 4000। এবার বলছে 12টা চেয়ার, তাহলে একটা চেয়ার 2 ভাগ, 12টা চেয়ার 12 দুগুণে 24। এগুলো মাইন্ডে ক্যালকুলেশন। তিনটা টেবিল, একটা টেবিল 5 ভাগ, তিনটা টেবিল 3 5 15। তাহলে 24 আর 15 কত হয়? 39 ভাগ। তাহলে 39 এর ভ্যালু কত হবে ফ্রেন্ডস? এটাও 100 গুণ, তার মানে 39। তাই না? এটার আরো শর্ট বানাচ্ছি, দেখো। হ্যাঁ, বুঝা গেল? 15টা চেয়ার আর দুইটা টেবিল 40 ভাগ, 40 এর ভ্যালু 4000 হলে 12টা টেবিল চেয়ার 12 দুগুণে 24, তিনটা টেবিল 3 5 15, 24 আর 15 39 ভাগ, 39 এর ভ্যালু 3900। এটা না আরো শর্টকাটে করা যায়। দুইটা সমান বললে না, এটারে জাস্ট উল্টায় দিবে। দেখো এখানে 5 দুগুণে 10, এখানে 2 দুগুণে 4, উল্টায় দাও। এখানে আসবে চেয়ারের দাম হবে 2 ভাগ আর টেবিলের দাম 5 ভাগ, উল্টায়। ছোট ঘর করে উল্টা দাও। হ্যাঁ, চেয়ারটা যাবে টেবিলে আর টেবিলটা যাবে চেয়ারে। চেয়ারের দাম 2 ভাগ, টেবিলের দাম 5 ভাগ, তার মানে 2:5। পরে বাস সিম্পল, রাইট? চলো, তার মানে অ্যান্সার ফ্রেন্ডস অপশন ডি। এবিসি এর মাসিক আয় ও ব্যয়ের অনুপাত যথাক্রমে এত। হ্যাঁ, এ তার আয়ের 4 ভাগের 1 ভাগ ফ্রেন্ডস সঞ্চয় করে, তবে এবিসি এর সঞ্চয় কত? হ্যাঁ, দেখো এটা একটু বড় বড় মনে হবে। দেখো আমরা সুন্দর মানে শর্টকাটই করার চেষ্টা করেছি ফ্রেন্ডস। হ্যাঁ, এবিসি আয়ের রেশিও কত ফ্রেন্ডস? 7:9:12। এটা হচ্ছে আয়, রাইট? আর ব্যয়ের রেশিও কত ফ্রেন্ডস? ব্যয়ের রেশিও হচ্ছে 8:9:15। ক্লিয়ার? ওকে, এতদূর ক্লিয়ার? এটা তো প্রশ্নই দেওয়া আছে। এবার এ তার আয়ের 4 ভাগের কত হয় বলে কি ফ্রেন্ডস? 4 ভাগের মধ্যে 1 ভাগ কি করে ফ্রেন্ডস? সঞ্চয় করে। এ তার আয়ের, হ্যাঁ, 1 মিনিট দাঁড়াও, একটু ডাটাটা চেক করে নি। এ তার আয়ের ফ্রেন্ডস 4 ভাগের 1 ভাগ কি করে? হ্যাঁ, ঠিক আছে ডাটা। 4 ভাগের 1 ভাগ সঞ্চয় করে। তাহলে আয় 4 ভাগ, 1 ভাগ সঞ্চয়, 4 থেকে 1 বাদ দাও, বাকি 3 ভাগ কি করে? ব্যয়। 4 ভাগের মধ্যে 1 ভাগ সঞ্চয়, বাকি 3 ভাগ ব্যয় করে ফ্রেন্ডস। তাহলে এক কাজ, এনে এ না এ রিলেশনে, এটা কার রিলেশনে? এ কে না আগে সমান করো। আগে সমান করবে, 7 আছে এটার 8 দিয়ে গুণ করবো 56, 8 আছে ফ্রেন্ডস এটার 7 দিয়ে গুণ করবো 56। ফার্স্ট কথা এ কে সেম বানাও। 7 আছে এ রিলেশন, এর আয় 4 ভাগ, ব্যয় 3 ভাগ। এ কিন্তু, হ্যাঁ, বি না। তাহলে এ কে টার্গেট করো ফ্রেন্ডস। এ আগে সমান বানাও, 7 আছে 8 দিয়ে গুণ করে 56, 8 কে 7 দিয়ে গুণ করে 56। খুব বড় হবে না ফ্রেন্ডস, একটু ধৈর্য ধরে সহকারে শুনো। এবার এর আয় 4 ভাগ বলছেন, আয় 4 ভাগ বলছে, এটারে 4 দিয়ে গুণ।
আর ব্যয় 3 ভাগ বলছি না, ব্যয়কে 3 দিয়ে গুণ। আয় 4 ভাগ বলছে 4 দিয়ে গুণ, ব্যয় 3 ভাগ বলছে 3 দিয়ে। কিন্তু এটা করার আগে फ्रेंड्स আগে দুইটা সমান করতে হবে। কানেক্টেড? চলো তাহলে বলো এখানে কত গুণ হবে? 4 আসতে फ्रेंड्स 32, আর এখানে কত গুণ? 3 7 21। এইটা 32 গুণ মানে फ्रेंड्स এখানেও 32 হবে। 7 32 এ কত হবে? 224। আর এখানে 9 32 এ কত হবে? 288। এখানে 32 দিয়ে গুণ করো, 384। আর এখানে 21 গুণ মানে সবগুলো 21 গুণ। 8 21 এ কত হবে फ्रेंड्स? 168। 9 21 এ কত বলো দেখি? 189। আর 15 21 এ কত হবে फ्रेंड्स? 315। তাহলে এই 224 ভাগ ইনকাম করে, তার মধ্যে 168 ভাগ খরচ। 224 থেকে 168 বাদ দাও, তার মানে 56 ভাগ সঞ্চয়। 288 ভাগ ইনকাম করে, তার মধ্যে 189 ভাগ খরচ, তাহলে বাকি 99 ভাগ সঞ্চয়। আর এই 384 ভাগের মধ্যে 315 ভাগ খরচ করে ফেলে বাকি, তাহলে কত? 69 ভাগ সঞ্চয়। দেখুন একটা বার করলেই মনে হয় অ্যান্সার হয়ে যায়। 56 দিয়ে একটাই অপশন আছে, একটা বার করলেই হয়ে যায়, বাকিগুলো করতে হইতো না। এত কিছু লেখালেখি করা যাবে না, এটাতে জাস্ট একটু কাজ তো করতেই হবে फ्रेंड्स, রাইট? বুঝা গেল কি বললাম? তাহলে এ কে ফার্স্টে সমান করবে, তারপরে কি फ्रेंड्स আয় 4 ভাগ বলছে 4 দিয়ে গুণ, বে 3 ভাগ বলছে फ्रेंड्स 3 দিয়ে গুণ, রাইট? আগে সমান করে নাও। একটি বিদ্যালয়তে একটি ব্যবসাতে এ আর বি এর মধ্যে এ মোট মূলধনের 4 ভাগের 1 ভাগ 15 মাসের জন্য বিনিয়োগ করে বি লাভের 2/3 অংশ লাভ করে বি এর মূলধন কত মাসের জন্য নিয়োজিত ছিল? আমরা না লাভকেই টার্গেট করি फ्रेंड्स, এটাকে টার্গেট করি আমরা, লভ্যাংশকেই টার্গেট করব। বুঝা গেল? কাকে টার্গেট করি फ्रेंड्स? লভ্যাংশকে। কেন স্যার লভ্যাংশকে টার্গেট করব? দেখো বি কতটুক লভ্যাংশ পায়? বি হচ্ছে 3 ভাগের মধ্যে 2 ভাগকে লভ্যাংশ পায়, 2 ভাগ লভ্যাংশ পায় फ्रेंड्स বি। তাহলে বাকি 1 ভাগ কে পেবে? বাকি 1 ভাগ পাবে এ। এখানে তো আর কেউ নাই। 3 ভাগের মধ্যে 2 ভাগ পাবে বি, বাকি 1 ভাগ এ। আর মূলধন কত? এ মোট মূলধনের 4 ভাগের 1 ভাগ 15 মাসে। এ মূলধন কত দেয়? টোটাল মূলধন 4 ভাগের মধ্যে 1 ভাগ কে দেয় फ्रेंड्स? 1 ভাগ দেয় এ। 4 ভাগের 1 ভাগ এ, 4 এর থেকে 1 বাদ দাও, তাহলে বাকি 3 ভাগ কে দিবে? তোমরা বলবে স্যার কে আর দিবে? বি দিবে फ्रेंड्स। 4 ভাগের মধ্যে 1 ভাগ কে, বাকি 3 ভাগ কে দিবে फ्रेंड्स? বি দিবে। ক্লিয়ার? এবার এখান থেকে না সময় বার করা যায়। লভ্যাংশকে যদি মূলধন দিয়ে ভাগ করো, লভ্যাংশের রেশিওকে মূলধন দিয়ে ভাগ করলে সময় পাওয়া যায়। এবার ভাগটা শর্টকাটে কিভাবে করব? কোনাকুনি গুণ, 3 কে 3 ইস্টু 2 কে 2। এর সময় কত ভাগ फ्रेंड्स? 3 ভাগ। আর বি এর সময় কত ভাগ? 2 ভাগ। এর সময় 3 ভাগ, 3 এর ভ্যালু প্রশ্নে কত বলছে? 15 মাস। এর সময় 3 ভাগ, 3 এর ভ্যালু যদি 15 হয় কত গুণ? তোমরা বলবে স্যার 5 গুণ, 3 5 এ 15। আর বি এর সময় হচ্ছে 2 ভাগ, তাহলে 2 এর ভ্যালু কত হবে फ्रेंड्स? এটাও 5 গুণ, তার মানে 5 দুগুণে 10 মাস। ক্লিয়ার? এর সময় 3 ভাগ, 3 এর ভ্যালু 15 হলে বি এর সময় 2 ভাগ, তাহলে 2 এর ভ্যালু কত? 10 মাস। রাইট फ्रेंड्स? চলো আসো 7। দেখো গড়ের একটা অঙ্ক, তো এটা করানোর আগে কিছু জিনিস তোমাদের বলে নিই फ्रेंड्स। তো আমাদের পেইড কোর্স আছে, তোমরা অনেকেই জানো, আর যারা জানো না তো জেনে নাও। আমাদের পেইড কোর্স গণিত চর্চার, সেখানে পুলিশ বলো, রেয়াল বলো, এসএসসি জিডির জন্য সমস্ত একদম ডিটেইলস সমস্ত সাবজেক্ট একদম ধরে ধরে বেসিক টু অ্যাডভান্স লেভেলের করানো হয় फ्रेंड्स, রাইট? ম্যাথ, জিআই, জিকে, সায়েন্স, ইংলিশ সমস্ত কিছুই করানো হয়। তো আমি ম্যাথ জিআই করি, আরো 3 জন টিচার আছে, বাকি সাবজেক্টগুলো ধরে ধরে বেসিক টু অ্যাডভান্স লেভেলে করানো হয়। ওকে? এবার তোমাদের যদি আমাদের উপর ভরসা থেকে গণিত চর্চার উপর, হ্যাঁ, আশা করি ডেমো ক্লাস দেখে এতটুকু ভরসা করতেই পারো তোমরা, রাইট? তাহলে আমাদের পেইড কোর্সে যুক্ত হতে গেলে फ्रेंड्स এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে সমস্ত কিছু ডিটেইলস তোমরা পেয়ে যাবে। হ্যাঁ, নিচে পিন কমেন্টেও পেয়ে যাবে বা ডেসক্রিপশনে পাবে, তো এখানে লিখে দিলে 8250041263 নাম্বার, এটি আমাদের অফিসিয়াল নাম্বার फ्रेंड्स। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, কল করার প্রয়োজন নেই, তাহলে সমস্ত ডিটেইলস পেয়ে যাবে। রাইট फ्रेंड्स? চলো এবার দেখো এখানে কি বলছে। একজন ব্যাটসম্যান 11তম ইনিংসে 100 রান করার পর রানের গড় 5 বৃদ্ধি পেয়েছে, তাহলে 10তম ইনিংস টোটাল 11টি ইনিংস খেলছে। তাহলে বলছি 11টি ইনিংস খেলার আগে 10তম ইনিংস পর্যন্ত গড় কত ছিল? এটা আমরা একটা বিশেষ টেকনিক দিয়ে করে নিই फ्रेंड्स। পূর্বের গড় বার করতে বলে একটু লিখে নিই। শেষ ইনিংসের রান শর্টকাটে রেখে, শেষ ইনিংসের রান মাইনাস টোটাল বৃদ্ধি। শেষ শর্টকাটে লিখলাম শেষ ইনিংসের রান মাইনাস টোটাল বৃদ্ধি। তুমি পুরো লাইনটা কমপ্লিট করতে পারো। শেষ ইনিংসের রান কত? 100। আর টোটাল বৃদ্ধি বলতে টোটাল কত? বাড়লে মাইনাস, কমলে প্লাস। টোটাল গড়ে যদি 5 বাড়ে তাহলে টোটাল কয়টা ইনিংস? 11টা না? টোটাল আজকেরটা নিয়ে মানে 11টা ইনিংস, এক গড়ে যদি 5 বারে টোটাল 5 করে 55 বার। গড়ে মানে একটাই বারে 5, তাহলে 11টার জন্য 5 করে 55। তাহলে 100 থেকে 55 বাদ দাও 35।
এটা হচ্ছে পূর্বের গড়। পূর্বের গড় বলতে স্যার এটার মানে কি? পূর্ব মানে ফ্রেন্ডস 11তম ইনিংস খেলার আগে, 11তম ইনিংস, এটা তো লাস্ট ইনিংস, 11তম ইনিংস খেলার আগে 10তম ইনিংস পর্যন্ত গড় কত ছিল? 35। 11তম ইনিংস খেলার পর গড় 5 বারে 40 হয়। তাহলে এখানে 10তম ইনিংসেই বলছে, 10তম ইনিংস পূর্বের গড় বলতে লাস্টের ইনিংসটা বাদ দাও, 11তম ইনিংস বাদ দাও, 10তম ইনিংস পর্যন্ত গড় কত ছিল? 35। 10তম ইনিংস পর্যন্ত 35, 11তম ইনিংস খেলার পর 5 বারে, তার মানে কত হবে? 40। তাহলে এখানে খেয়াল করো। ওকে, আচ্ছা আমি এখানে ডাটা একটু ভুল করলাম, সরি ফ্রেন্ডস, এটা বিয়োগ করলে 45 হবে, রাইট? সরি। চলো, এ কোনো কাজের 4/5 অংশ 20 দিনে সম্পূর্ণ করার পর বি কে সঙ্গে নেয় এবং বাকি কাজটি 3 দিনে শেষ হয়। বি একা কত দিনে কাজটি সম্পন্ন করতে পারবে? এ কোনো কাজের 4/5 অংশ 20 দিনে করে। আচ্ছা, টোটাল কাজটা কয় দিনে করবে বলে দেখি। 4 ভাগ যদি 20 দিনে করে না, কত গুণ? 5 গুণ। তাহলে 5 ভাগ করবে কত দিনে? এটাই এনে করো, 5 5 25 দিনে। টোটাল না 4 ভাগ করে 20 দিনে, তাহলে 5 ভাগ টোটাল, 5 ভাগ করবে কত দিনে? এই টোটাল কাজটা কত দিনে করে? 25 দিনে। এবার বাকি কাজটা তারা 3 দিনে করে। বাকি কাজটি, এবার এ আর বি বাকি কাজটি, তাহলে বাকি কাজটি 3 দিনে করে, হলো? এ 4 ভাগ করে 20 দিনে, তাহলে 5 ভাগ করবে কত দিনে? 25 দিনে, হলো? এবার একটা জিনিস খেয়াল করো, এ আর বি 5 ভাগের মধ্যে টোটাল 5 ভাগ না, 5 ভাগের মধ্যে 4 ভাগ হয়ে গেল, বাকি থাকবে 1 ভাগ। 1 ভাগ করে কত দিনে ফ্রেন্ডস? 3 দিনে। কত গুণ? 3 গুণ। তাই না? 5 ভাগের মধ্যে 4 ভাগ হলো, বাকি থাকে 1 ভাগ। এটা বি কে সঙ্গে নিয়ে এ আর বি করে কত দিনে? 3 দিনে। তাহলে টোটাল 5 ভাগ না, তাহলে 5 ভাগ করবে কত দিনে? 3 5 15 দিনে। হয়ে গেল, রাইট? এ আর বি বাকি 1 ভাগ করে 3 দিনে, টোটাল 5 ভাগ করবে 15 দিনে। তাহলে টোটাল কাজ কত? এদের লসাগু 15 আর 25 75। এ 25 দিনে 75টা, 1 দিনে 3টা। এ আর বি 15 দিনে 75টা, 1 দিনে 5টা। এটা এ আর বি বানায়। এটা কে বানায়? এটা বানায় এ, আর এটা এ আর বি। দুইজন মিলে 5টা। তাহলে এ যদি 3টা বানায়, ওই যে দেখো এ আর বি যোগ করলে 5। মানে 25 দিনে 75, 1 দিনে 3, 15 দিনে 75, 1 দিনে 5। ক্লিয়ার এতদূর? এ বানায় 3টা, এ আর বি 5টা। এ যদি 3টা বানায়, তোমরা বলবে স্যার বাকি 2টা কে বানাবে? বি বানাবে। বি, তাহলে বি 2টা বানায় 1 দিনে। তাহলে বলছে বি টোটাল কাজটা 75টা বানাবে কয় দিনে? 75/2। এই 2 দিয়ে 75 এ ভাগ করো, 37.5। রাইট? এগুলো এত কিছু লিখবে না দাস। দেখো 1 2 লাইনের অঙ্ক। বলো, ঠিক আছে? সব মাইন্ডে ক্যালকুলেশন করতে হবে। 4 ভাগ 20 দিনে, 5 ভাগ 25 দিনে। 25ও লেখালেখি করা যাবে না। বাকি থাকে 1 ভাগ করে 3 দিনে, টোটাল 5 ভাগ 15 দিনে। 75, 25 দিয়ে 75 এ 3, 15 দিয়ে। খুব তাড়াতাড়ি মাইন্ডে ক্যালকুলেশন হবে বস। হ্যাঁ, চলো। দুই ব্যক্তি দুটি স্থান থেকে একই সময়ে বিপরীত স্থান দুটির উদ্দেশ্যে পরস্পরের অভিমুখে যাত্রা করে তারা মিলিত হওয়ার। দুইজন বিপরীত দিক থেকে আসলে কোনো না কোনো সময় মিলিত হবে। মিলিত হওয়ার পর প্রথম ব্যক্তির বাকি দূরত্ব যাইতে লাগে 4 ঘন্টা, আর দ্বিতীয় ব্যক্তির বাকি দূরত্ব যাইতে লাগে কয় ঘন্টা? 8 হবে না? 4, আর এখানে কত? 1 মিনিট। 4 ঘন্টা পর এখানে একটু ইসে দাঁড়াও, হ্যাঁ ফ্রেন্ডস, একটু ডাটাটা ক্যান্সেল আছে, এটা সম্ভবত তাহলে বিপরীত স্থান দুটির উদ্দেশ্যে তারা মিলিত হওয়ার 4 ও 9 ঘন্টা পর গন্তব্যস্থলে পৌঁছায়। 4 ও 9 ঘন্টা পর গন্তব্যস্থলে পৌঁছায়। এটা ফ্রেন্ডস 9 হবে। হ্যাঁ, তাহলে দ্বিতীয় ব্যক্তির লাগে 9 ঘন্টা, রাইট? এরকম যদি থাকে না, মিলিত হওয়ার পরের সময় প্রথম ব্যক্তির লাগে কত সময়? কত? প্রথম ব্যক্তির লাগে 4 ঘন্টা, আর দ্বিতীয় ব্যক্তির কত ঘন্টা লাগে? 9। এখানে কিন্তু টোটাল সময় না, মিলিত হওয়ার পরের সময়। তাহলে বেগ বার করার বুদ্ধি, এটাকে উল্টায় দিবে। উল্টায় কি করবে? বর্গমূল। তাহলে 9 এর বর্গমূল কত? 3। 4 এর বর্গমূল কত? 2। উল্টায় রেশিও করবে। বুঝে গেল? প্রথম ব্যক্তির 4 ঘন্টা, দ্বিতীয় ব্যক্তির 9 ঘন্টা, এরকম মিলিত হওয়ার পরের সময় দেখলে খালি উল্টাবে না, উল্টাবে তো হবেই, রুট করবে। আচ্ছা, আগে দেখবে ছোট করে গেলে ছোট করে নেবে। 9 এর বর্গমূল 3, 4 এর বর্গমূল। তাহলে প্রথম ব্যক্তির বেগ 3 ভাগ, 3 এর ভ্যালু কত? 12। 3 এর ভ্যালু কত? 12, কত গুণ? 4 গুণ। তাহলে দ্বিতীয় ব্যক্তির বেগ 2 ভাগ, তাহলে 2 এর ভ্যালু কত হবে ফ্রেন্ডস? এটাও 4 গুণ। তাহলে 4 দুগুণে কত হবে? 8। তাহলে প্রথম ব্যক্তির বেগ 3 ভাগ, 3 এর ভ্যালু 12 হলে দ্বিতীয় ব্যক্তির বেগ 4 ভাগ, 4 এর ভ্যালু 8। তাহলে এটা কখন? যখন মিলিত হওয়ার, দুইজন ব্যক্তি মিলিত হবে, মিলিত হওয়ার পরের সময়, টোটাল সময় দেওয়া নাই ফ্রেন্ডস, তখন আমরা এইভাবে ডিল করব। ওকে? এক ব্যক্তি স্রোতের প্রতিকূলে 900 মিটার নৌকা চালাতে, হ্যাঁ,
12 মিনিট এবং প্রাথমিক অবস্থানে ফিরে আসতে কত মিনিট বলো দিকে? 9 মিনিট সময় লাগে। আচ্ছা, যাওয়াটা প্রতিকূল হইলে আসাটা অনুকূল। স্থির জলে নৌকার গতিবেগ কিমি পার ঘন্টায়। আচ্ছা, তাহলে 12 মিনিটে যদি ফ্রেন্ডস 900 মিটার যায়, তাহলে বেগ কত প্রতিকূলে 12 মিনিটে যাচ্ছে কত মিটার ফ্রেন্ডস? 900 মিটার। হ্যাঁ, রাফি হিসাব করো, মানে মাইন্ডে 12 মিনিটে যদি 900 মিটার যায়, তাহলে 1 ঘন্টা মানে 60 মিনিটে কতটুকু যায়? নিচ থেকে উপরে 12 মিনিটে যায় 900 মিটার, তাহলে 60 মিনিটে কত? 12 দিয়ে 60 কে কাটো 5, 5 দিয়ে 900 কে, তাহলে কত হয়? 4500 মিটার। এটার কিমিতে আনতে গেলে কি করবে? 1000 দিয়ে ভাগ। 2 শূন্য 2 শূন্য ক্যান্সেল, 10 দিয়ে ভাগ করলে 1 ঘরে গিয়ে 200, 4.5। তাই না? 12 মিনিটে যদি 900 মিটার যায়, তাহলে 60 মিনিটে যাবে 4500 মিটার। 4500 মানে 4.5। এমন আহামরি কোনো ব্যাপার নাই এগুলা। এগুলা মাইন্ডে ক্যালকুলেশন বস। এটা প্রতিকূলে। আর অনুকূলে যা আসাটা অনুকূলে 9 মিনিটে যায় 900 মিটার। তাহলে ফ্রেন্ডস 9 মিনিটে যদি 900 মিটার যায় না ফ্রেন্ডস, তাহলে 60 মিনিটে কত যাবে? ইনটু 60। 9 দিয়ে কাটো, এত 100। 6 আর 100 গুণ করো 6000। 6000 মিটার মানে ফ্রেন্ডস 6000 মিটার মানে ফ্রেন্ডস 6 কিমি। তাই না? 12 মিনিটে 900, 60 মিনিটে 4500 মানে 4.5। আর 9 মিনিটে যায়। প্রতিকূলে ফিরে আসে 900 মিটার 9 মিনিটে। যাওয়াটা প্রতিকূল হলে আসাটা অনুকূল। রাইট? যাওয়াটা অনুকূল হলে আসাটা প্রতিকূল। 9 মিনিটে 900, তাহলে 60 মিনিটে কত? 6000। 6000 মানে 6 কিমি। তাহলে এবার বলছে স্থির জলে ব্যক্তি বলুক বা নৌকা বলুক, স্থির জলে ব্যক্তি বা নৌকার বেগ যদি বার করতে বলে না, তাহলে দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ। দুইটা যোগ করলে কত হয়? 10.5/2। তাহলে ব্যক্তি বা নৌকা যদি বলে না, তাহলে অনুকূল প্লাস প্রতিকূল পাই 2। তাহলে দুইটা যোগ করে 6 আর 4.5, 10.5/2। তাহলে দশমিক তোলো, নিচে কত আসবে? 5 দুগুণে 10, 21। তাহলে 21/4। তাহলে 4 5 করে থাকবে 5 পূর্ণ 1/4। তাহলে 5 পূর্ণ 1/4, তার মানে এটা অ্যান্সার। অনুকূল আর প্রতিকূল থাকলে তাহলে নৌকার বেগ বা স্থির জলে ব্যক্তির বেগ বার করতে গেলে দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে দুইটা যোগ করলে 10.5/2। তাহলে কাটাকাটি করলাম 21/4। রাইট ফ্রেন্ডস? এক ব্যক্তি তার বেতনের 75% খরচ করেন, তার বেতন 20% বাড়লেও খরচ 10% বাড়লেও সঞ্চয় কত বাড়বে? তিনটাই তো জিনিস হয় ফ্রেন্ডস, আয় বা বেতন যাই বলো, তার মধ্যে কি পাবে? কিছু খরচ করবে আর বাকিটা কি হবে? সঞ্চয়। ইনকাম বা বেতন, তার মধ্যে কিছু খরচ হবে, বাকিটা সেভিংস করবে, সঞ্চয়। পার্সেন্ট আছে, আমরা যদি ধরি ওই ব্যক্তি 100 টাকা ইনকাম করে, তার মধ্যে 75%, তার মানে ভাই 75 টাকাই খরচ করে। 100 টাকা ইনকাম করলে 75 টাকা খরচ, তাহলে 100 থেকে 75 মাইনাস করো, তাহলে বাকি 25 টাকায় কি করবে ফ্রেন্ডস? সঞ্চয় করবে। 100 টাকার মধ্যে 75 টাকা খরচ, বাকি 25 টাকা সঞ্চয়। তার বেতন 20% বাড়লো, 20% মানে 20 টাকা বাড়লো। আগে 100 টাকা ছিল, এখন 20%, 20 টাকা বাড়লো, তার মানে এখন বেতন 120। খরচ কত পার্সেন্ট বাড়লো? 10%। তাহলে 10% মানে কত? 75 এর 10% মানে 10/100। 10% মানে 10 না, 100-র 20% 20। 100 ছিল ডাইরেক্ট হলো, 75 এর 10% 10 না, 75 এর 10% 10 দিয়ে ভাগ করে, তাহলে 1 ঘরে গিয়ে 7.5। তাহলে 75 যোগ 7.5, তার মানে কত হবে? 82.5। আগে 75 ছিল, এখন 10% মানে 7.5 টাকা বাড়বে, তার মানে এখন বেতন কত? 82.5 টাকা। তাহলে 120 টাকার মধ্যে 82.5 টাকা যদি খরচ করে, এখানে দশমিক দিয়ে একটা শূন্য নিয়ে নাও, 1200 থেকে 825 গেলে কত হয়? 375। 1 ঘর আগে দশমিক, তার মানে 37.5 টাকা এখন খরচ করবে। মানে আয় থেকে খরচ বাদ দাও, 37.5 টাকা সঞ্চয় করবে। আগে সঞ্চয় করতো 25 টাকা, এখন সঞ্চয় করে 27.5 টাকা, তার মানে কত টাকা বাড়লো? বিয়োগ করো 12.5 টাকা। 25 এর মধ্যে 12.5 বাড়ে, অর্ধেক না? তার মানে অর্ধেক মানে ফ্রেন্ডস 50%। তবু আমি ভাঙায় দেখাচ্ছি। আগে 25 ছিল, এখন 27.5। কত বাড়লো? 12.5 টাকা। তাহলে ফ্রেন্ডস আগে ছিল 25 টাকা, 25 এর মধ্যে বাড়ে কত? 12.5। তাহলে শতকরা মানে 100 এর মধ্যে কত? 12.5 দুগুণে 25, 12.5 ডাবলই তো 25, 2 দিয়ে 100 রে কাটো 50। এটা এমনিই করা যায়। 25 এর মধ্যে বাড়লো 12.5, তাহলে 100 এর মধ্যে কত হবে? 50%। রাইট? আয় 120 হলো, খরচ 10%, 7.5 বাড়বে 82.5। আয় থেকে খরচ বাদ দাও, সঞ্চয় এত। 25 থেকে 27.5 হলো, 12.5 বাড়লো, 25 এর মধ্যে বাড়লো 12.5, শতকরা মানে 100 এর মধ্যে কত? কানেক্টেড ফ্রেন্ডস? একটি দ্রব্যের লিখিত মূল্য ক্রয় মূল্যের চেয়ে, লিখিত মূল্য মানে ধার্য মূল্য, ক্রয় মূল্যের চেয়ে হবে আর কি, হ্যাঁ, ক্রয় মূল্যের চেয়ে 40% বেশি। ওকে, কত ছাড় দিলে তার 12% লাভ হবে? এখানে তিনটা জিনিস নিয়ে খেলতে হবে ফ্রেন্ডস, ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, আরেকটাকে আমরা বলি ধার্য মূল্য বা লিখিত মূল্য।
লিখিত মূল্য ক্রয় মূল্যের চেয়ে 40% বেশি, মানে ক্রয় মূল্য যদি 100 হয় তাহলে লিখিত মূল্য বা ধার্য মূল্য হবে 40%, মানে 40 টাকা বেশি। তার মানে ধার্য মূল্য কত ফ্রেন্ডস? 140। মন দিয়ে শোনো ভাই বোন, সবাই বুঝতে পারবে, রাইট? ক্রয় মূল্য 100 হলে 40%, মানে 40 টাকা বেশি, ধার্য মূল্য বা লিখিত মূল্য 140। এবার তার বিক্রি করে 12% লাভ হয়। ক্রয় মূল্য যদি 100 হয়, 12% মানে 12 টাকা লাভ, তার মানে বিক্রয় মূল্য কত? 112। ক্লিয়ার? তাহলে 140 টাকার জিনিস যদি 112 টাকায় বিক্রি করো, তার মানে কত টাকা ডিসকাউন্ট? 28 টাকা, রাইট? 28 দিয়ে একসাথে 5, 1/5 মানে 20%। আচ্ছা ভাঙায় দেখি, হ্যাঁ, কত টাকা ডিসকাউন্ট দেওয়া হয়? 28 টাকা। ডিসকাউন্টটা ধার্য মূল্যের উপর হয় 140। 140 টাকার মধ্যে ডিসকাউন্ট দেওয়া হয় 28, তাহলে শতকরা মানে 100 এর মধ্যে কত? তাই না? 140 টাকার জিনিস 112 তে বিক্রি করছো, ডিসকাউন্ট তো দেওয়া হচ্ছে 28 টাকা। 140 এর মধ্যে 140 এর উপর ডিসকাউন্ট দেওয়া হয় 28 টাকা, শতকরা মানে 100 এর মধ্যে কত? 0 ফ্রেন্ডস, ক্যান্সেল। 14 দুগুণে 28। তাহলে 2 আর 10 গুণ করো, তার মানে 10 দুগুণে কত হবে ফ্রেন্ডস? তোমরা বলবে স্যার 20%। তার মানে কত পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হয়? 20%। কানেক্টেড? দুটি বর্গক্ষেত্রে পরিসীমা 40 সেমি আর 32 সেমি, এদের ক্ষেত্রফলের পার্থক্যের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রে পরিসীমা কত? একটা জিনিস কি বলো দেখি, বলো। বর্গক্ষেত্রে পরিসীমার সূত্র 4 ইন্টু বাহু। একটু লিখে নিই, হ্যাঁ। ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কোয়ার। আর বাহু বার করার সূত্র, বাহু বার করতে গেলে পরিসীমা থাকলে পরিসীমারে 4 দিয়ে ভাগ, আর ক্ষেত্রফল থাকলে √ ক্ষেত্রফল, রাইট? এখানে পরিসীমা দুইটা বর্গক্ষেত্র আছে, দুইটা বর্গক্ষেত্র। তাহলে প্রথম বর্গক্ষেত্রে মন দিয়ে শোনো, প্রথম বর্গক্ষেত্র হচ্ছে কি বলো দেখি, এটার পরিসীমা যদি 40 হয়, তাহলে বাহু কত? 40 কে 4 দিয়ে ভাগ করো, 4 দশে 40, রাইট? এত লেখালেখি করি না। তাহলে প্রথম, আরেকটা হচ্ছে দ্বিতীয়, ছবি টবি বাদ দাও। তাহলে বাহু 40 হলে পরিসীমা 40 হলে 4 দিয়ে 40 ভাগ করো 10, তাহলে প্রথমটার বাহু 10, আর পরেরটার পরিসীমা 32 না, 4 দিয়ে 32 ভাগ করো, 8 4 32, পরিসীমারে 4 দিয়ে ভাগ করো বাহু, ক্ষেত্রফল থাকলে রুট করে দিবে, রাইট? এবার এদের ক্ষেত্রফলের পার্থক্যের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের পরিসীমা কত? তাহলে এইটার বাহু যদি 10 হয়, তাহলে এইটার ক্ষেত্রফল কত হবে? 10 স্কয়ার 100। এইটার বাহু যদি 8 হয়, এটার ক্ষেত্রফল 8 স্কয়ার 64। তাহলে আগে বাহু বার করে নাও, হ্যাঁ। বাহু 10 হলে ক্ষেত্রফল 100, বাহু 8 হলে ক্ষেত্রফল 64। এবার এদের ক্ষেত্রফলের পার্থক্যের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র, এদের ক্ষেত্রফলের পার্থক্য কত? 36 না? তাহলে নতুন বর্গক্ষেত্রের এদের ক্ষেত্রফলের পার্থক্য 36 যদি হয়, আরেকটা বর্গক্ষেত্র আছে, তৃতীয় বর্গক্ষেত্র, সেইটার ক্ষেত্রফল কত হবে? এদের ক্ষেত্রফলের পার্থক্যের সমান, রাইট? ভাষাটা বুঝো। এদের ক্ষেত্রফলের পার্থক্য কত? 36। তাহলে নতুন বর্গক্ষেত্রের ক্ষেত্রফলও হবে 36। ক্ষেত্রফল যদি 36 হয়, বাহু কত? √36। বাহু বার করতে গেলে √ ক্ষেত্রফল। তাহলে এদের ক্ষেত্রফলের পার্থক্য যদি 36 হয়, নতুনটার ক্ষেত্রফল 36, ক্ষেত্রফল 36 হলে বাহু হবে 6। বাহু যদি 6 হয়, পরিসীমা 4 ইন্টু বাহু, তার মানে 4 6 24। বুঝা গেল কি বললাম? এত কিছু লিখবে না, ডাইরেক্ট এখানে আসার চেষ্টা করতে হবে, রাইট? ক্ষেত্রফলের পার্থক্য 36, তাহলে নতুনটার ক্ষেত্রফল 34। যদি সমষ্টি বলতে যোগ করতাম, বাহু 6 হলে পরিসীমা 4 6 24, তার মানে অ্যান্সার কত? অপশনে 3 সেমি ব্যাসার্ধ আর 20 সেমি উচ্চতা নিরেট চোঙ গলিয়ে 5টি নিরেট গোলক তৈরি করা হলে গোলকটির ব্যাসার্ধ কত? গলানো মানে খেয়াল রাখবে আয়তন সমান। গলানো বা জল, এসিড, বাতাস ভিতরে যখন কিছু রাখা হয়, আয়তন। চোঙের আয়তনের সূত্র মনে আছে ফ্রেন্ডস? পাই আর স্কয়ার এইচ। আর মানে ব্যাসার্ধ, এইচ মানে উচ্চতা। চোঙ মানে এরকম হয়, গোল লম্বা যে কোনো জিনিসকে আমরা কি বলি? চোঙ। এর আয়তনের সূত্র পাই আর স্কয়ার এইচ। আর গোলক তো গোল, ফুটবল, ক্রিকেট বল, হ্যাঁ, গোলক 4/3 পাই আর কিউব, আর মানে ব্যাসার্ধ। একটা গলায় আরেকটা তৈরি করলে দুইটার আয়তন সমান। একটা চোঙ গলিয়ে 5টা গোলক তৈরি করব, তাই চোঙের আয়তন আর 5টা গোলকের আয়তন সমান হবে। চোঙের আয়তনের সূত্র পাই আর স্কয়ার, আর মানে ব্যাসার্ধ 3, 3 স্কয়ার, হ্যাঁ, ইন্টু এইচ, এইচ মানে উচ্চতা, উচ্চতা কত? 20, সমান সমান। এটা চোঙের আয়তন সমান সমান চোঙ গলায় গোলক তৈরি করব, গোলকের আয়তন 4/3 পাই আর কিউব, এটা গোলকের আয়তন। এবার গোলক 5টা না, তাহলে 5 দিয়ে গুণ করো, ইন্টু 5। একটা চোঙ গলিয়ে, একটা চোঙ গলিয়ে কয়টা গোলক তৈরি করব? 5টা। তাহলে চোঙের আয়তন আর 5টা গোলকের আয়তন দুইটা কি হবে? সমান। চোঙের আয়তন কত? একটা চোঙের আয়তন এত, আর 5টা গোলকের আয়তন এত। বুঝা গেল? এটা একটা গোলকের আয়তন, তাহলে 5টা গোলক বলছে 5 দিয়ে গুণ। পাই পাই ক্যান্সেল। আর কাটা যায়? হ্যাঁ, 4 দিয়ে 20 কে কাটো, 5 5 5 ক্যান্সেল।
তাহলে এখানে 3 গিয়ে 3 এর স্কয়ারের সাথে গুণ হলে একবারে হয়ে গেল 3 এর কিউব আর এদিকে হলো আর কিউব। 3 আর 3 স্কয়ার এখানে 2টা 3 এখানে একটা 3 গুণ করলে 3 এর কিউব। কিউব কিউব ক্যান্সেল তার মানে আর কত হবে 3 তার মানে ব্যাসার্ধ কত 3। তাহলে গোলকের ব্যাসার্ধ কত হবে फ्रेंड्स 3 সেমি হবে। কানেক্টেড? তাহলে फ्रेंड्स এই ছিল 14টা অঙ্ক। তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার আগামী কালকে অঙ্কের একটা নতুন প্র্যাকটিস সেট নিয়ে। ওকে? আরেকটা জিনিস फ्रेंड्स তোমরা যদি কেউ আমাদের সঙ্গে যুক্ত হতে চাও, ওকে? এখন পরিস্থিতি খারাপ চলছে কিন্তু খুব শীঘ্রই কিন্তু फ्रेंड्स যুদ্ধ শুরু হবে। নানান এক্সাম শুরু হবে। একের পর এক এক্সাম হবে। তাহলে फ्रेंड्स সেই সামনের ইসের জন্য পরীক্ষার জন্য নিজেকে তৈরি করতে থাকো। রাইট? এক্সাম নাই, অমুক নাই, এত কিছু ভাবার দরকার নাই। নিজেকে তৈরি করো। এবার যদি ভাবো গণিত চর্চার সঙ্গে যুক্ত একদম বেসিক টু অ্যাডভান্স লেভেলে পৌঁছাবে, তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। সমস্ত কিছু ধরে করানো হচ্ছে। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে সমস্ত কিছু পেয়ে যাবে। ওকে? তাহলে এখানেই শেষ করছি। বাই।